জটিল সংখ্যার হিস্ট্রি যদি বলি তোমাদের প্রথমেই আসতেছে কমপ্লেক্স নাম্বার ওয়ার ফার্স্ট ইন্ট্রোডিউস বাই জি কার্ডন। তোমার কাজ হলো জি মানে কি সেটা খুঁজে বের করা। আর তারপরে এই আই সিম্বলটা আর বোমেলি ইন্ট্রোডিউস করেছে প্রথম ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যাকে ইন্ট্রোডিউস করার জন্য যে আই আমরা ইউজ করি, আই কি একটু পরে দেখব, সেটা প্রথম আই সিম্বলটা বের করেছিল হলো আর বোমেলি। আমি উচ্চারণ ঠিক করতেছি না কারণ আমি এই লোক এটা চিনিও না, এই লোকের নাম কোন দেশের লোক কে জানে। তোমরা একটু গবেষণা করে দেখিও যে এই লোকটাকে খুঁজে পাওয়া যায় কিনা। আচ্ছা, এই প্রত্যেকটার মধ্যেই নামগুলো অর্ধেক করে লেখা রয়েছে। এই যে কমপ্লেক্স নাম্বারের জগৎটাকে মানে একটা স্পেশাল নাম দিয়ে প্রকাশ করা হয়েছে সলিউশনস অফ ইম্পসিবল, সেই কথাটা এ গিডাল্ট প্রথম তোমার ইন্ট্রোডিউস করা হয়েছে। আর লাস্টেরটা সবাইকে চিনো, সিএফ গাউস মানে কার্ল ফ্রেডরিক গাউস, সবাই চিনো গাউস স্যার, ম্যাথমেটিশিয়ান গাউস প্রথম এই কমপ্লেক্স নাম্বার হিসেবে এই জিনিসটাকে নাম দেওয়া হয়েছে, মানে উনি নাম দিয়েছে এটাকে কমপ্লেক্স নাম্বার। তো চলো আমরা তোমার কমপ্লেক্স নাম্বারের ভেতরে ইন্ট্রোডিউস করি নিজে, তোমরা সবাই এখান থেকে। সাকিব এসেছে, সাকিব কি অবস্থা? আচ্ছা, এটা তো জাস্ট কমপ্লেক্স নাম্বারের হিস্ট্রি ছিল। এখন চলো কমপ্লেক্স নাম্বারের বেসিক জিনিসপত্র জানি। কমপ্লেক্স নাম্বারের যদি ডিভিশন করো তাহলে কমপ্লেক্স নাম্বারের মধ্যে দুইটা পার্ট থাকে, রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যা আর ইমাজিনারি নাম্বার মানে কাল্পনিক সংখ্যা, দুইটা মিলায়ে হইলো কমপ্লেক্স নাম্বার হয়। কমপ্লেক্স মানে দুইটা জিনিস মিলা জটিলতা সৃষ্টি করতেছে। রিয়াল নাম্বার তোমরা চিনো, রিয়াল নাম্বারের মধ্যে ইরেশনাল নাম্বার আর রেশনাল নাম্বার আছে। রেশনাল নাম্বার হলো যেগুলাকে তুমি যে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারো, আর বাকি যে জিনিসটা আছে এইখানে সেটা হলো ইমাজিনারি নাম্বার। নিজেকে মিউট করে ফেলো সবাই, কেউ একজন আছো যে নিজেকে এখনো মিউট করতে পারো নাই। তুমি কি শুনতে পাচ্ছ? তারিকুল ইসলাম সাকিব ভাই, ভালো আছো তুমি? ওকে, সাকিবকে আমরা মিউট করে দিয়েছি। সাকিব কিছু একটা কাটাকাটি করতেছে বাসায়। সাকিব নেক্সট টাইম মিউট করে দেবো না মাইনাস করে দেবো তোমাকে। নিজেকে আনমিউট করো না সাকিব। আচ্ছা দেখো, যে কথা বলতেছিলাম, রিয়াল নাম্বারের যদি ডিভিশন করি, ইরেশনাল নাম্বার মানে ভগ্নাংশে প্রকাশ করা যায় এমন নাম্বার, আর এক্স বাই মানে কি বলে প্রত্যেকটা জিনিস দেখো। ন্যাচারাল নাম্বার বলতে আমরা কি বুঝি? রেশনাল নাম্বারের মধ্যে আমরা বলি হলো ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার আর ইন্টিজার। ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 এগুলোরে বলে, আর হোল নাম্বার হলো অল ন্যাচারাল নাম্বার ইনক্লুডিং 0। মানে তোমাকে যদি বলে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আর হলো মানে কি বলে রাউন্ডেড হোল নাম্বার পরিপূর্ণ সংখ্যা, এই দুটার মধ্যে পার্থক্য কি? তাহলে বলবা 0 সহটাকে হোল নাম্বার বলা হইতেছে। আর ইন্টিজার্স যদি বলো, ইন্টিজারের মধ্যে আসলে মাইনাস প্লাস দুইটাই ইনক্লুড করা হয়। এ রেশিওনাল নাম্বার ইজ এ নাম্বার যেটাকে তুমি বি বাই এ আকারে প্রকাশ করতে পারতেছো। আর এ আর বি দুইটাই যদি ইন্টিজার হয় তখন এটাকে রেশিওনাল নাম্বার আমরা বলতে পারতেছি। যে সংখ্যাগুলোকে এ বাই বি আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা রেশিও মানে কি বলে আনুপাতিক সংখ্যা বলতেছি আর কি। আচ্ছা, এত হিস্ট্রি মিস্ট্রি জানার দরকার নাই। ইমাজিনারি নাম্বার কোথা থেকে আসলো সেটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করি চলো। এখানে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা সেটাও বলতে পারো, যদি থাকে বলতে পারো যে ইরেশনাল নাম্বার চিনো না বা ইন্টিজার বা কিছু হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার চিনতে যদি কষ্ট হয় সেটাও বলতে পারো। এখানে চিন্তা করে দেখো, এই 4কে কিন্তু লেখা যায় 8/2, তার মানে এ বাই বি আকার প্রকাশ করা যাচ্ছে এই সংখ্যাগুলোকে। তো এগুলো সবই রেশনালের মধ্যেই পড়তেছে। কিন্তু রোড 7 ওটাকে কিন্তু কোনো কিছু দিয়ে তুমি প্রকাশ করতে পারবে না, ওইটা কিন্তু ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে যাবে। এখন আসো ইউজ অফ মাইনাস সাইনটা একটু বুঝো। মাইনাস সাইন যখন আবিষ্কার করছিল বিজ্ঞানীরা তখন সংখ্যা রেখার মধ্যে বাম পাশে মাইনাস ইনফিনিটি ডান পাশে ইনফিনিটি পর্যন্ত নাম্বার দিয়ে রাখছিল, মানে বাম পাশে মাইনাস ইনফিনিটি
ডান পাশে প্লাস ইনফিনিটি পর্যন্ত সংখ্যা আমাদের কাছে ছিল বাস্তব জগতে, বাস্তব সংখ্যা 0 থেকে একদম ইনফিনিটি প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এটা এদিক থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমরা সংখ্যা আবিষ্কার করেছিলাম। এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হলো আমরা একটা সাইন আবিষ্কার করলাম যেটা দ্বারা একটা সংখ্যাকে এক দিক থেকে আরেক দিকে উল্টে দেওয়া যাবে, মানে বিপরীত ভেক্টর হিসেবে ইন্ট্রোডিউস করানো যাবে। দেখো এটা এক, সায়েন্টিস্টরা মাইনাস সাইন যখন আবিষ্কার করলো তখন তারা বলল যে মাইনাস সাইন হলো এমন একটা প্রতীক যেটা দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওইটা ওই ভেক্টরটাকে উল্টে দেবে। মানে একটা জিনিস যদি এই দিকে থাকে, এই দিকটাকে যদি প্লাস বলি, মাইনাস চিহ্নটা করে কি সবসময় ওইটাকে এই দিকে নিয়ে আসে। ব্যাপারটা দেখো, এইখানে থাকা এক সামনে মাইনাস লাগাই দিলে এটা ওইখানে চলে গেল। এই যে শিফটিংটা হইলো এটা কত ডিগ্রি শিফটিং তোমরা বুঝতেই পারতেছ, এটা হলো 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরে গেছে, এইদিকে ঘুরে গেছে ঘড়ির কাঁটার বিপরীতে। এখন যদি তুমি আরেকবার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো তাহলে কি হবে, -1কে যদি আবার মাইনাস চিহ্ন দিয়ে গুণ করো তাহলে ওটা মাইনাসে মাইনাসে +1 হবে, মানে আবারও 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে সে আবার এখানে ফিরে আসবে। তার মানে তুমি এখন লিখতে পারো কি মাইনাস চিহ্নের ইউজ কি, মাইনাস চিহ্ন কি কাজ করে, বিজ্ঞানীরা কেন মাইনাস চিহ্ন আবিষ্কার করছে। প্রশ্নটার উত্তর হলো 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ কোনো সংখ্যাকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এখানে থাকা ধরো দিশা একটা সংখ্যা, সেই দিশাকে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করি সংখ্যাটা বাস্তব জগতে 180 ডিগ্রি ঘুরে এখানে চলে আসবে। সবসময় বাস্তব জগতে ঘুরবে এরকম কিছু না, এটা আমরা পরে দেখব। -d হয়ে যাবে, এইখানে চলে আসবে। সে এই দিকে ছিল, এই দিকে চলে আসছে, বিপরীত ভেক্টর চলে আসছে বলতে পারো। এখন সায়েন্টিস্টের মাথায় চিন্তা আসলো যে না, আমরা তো সংখ্যাকে বাড়াতেও পারি, বিভিন্ন সময় এমন এমন সংখ্যা লাগে যে জিনিসগুলোকে ক্যালকুলেশন করার জন্য কোনো ভালো মেথড যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে আমরা অনেক কিছুই বের করে ফেলতে পারবো। অনেক কিছু মানে সায়েন্টিস্টরা আমাদের এই সংখ্যাটা স্বাভাবিক যখন সংখ্যা রেখা আবিষ্কার হয়েছিল তখন √−3 এটাকে সংখ্যা হিসেবে রাখেই নাই। এর ভিতরে কোথাও এই সংখ্যা রেখার মধ্যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মধ্যে কোটি কোটি সংখ্যা আছে, কিন্তু কোনোটাই আমার √−3 √−7 এই একটা সংখ্যাকেও নিচ্ছে না। তো তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো √−1 যদি থাকতো কোনোভাবে, তো ওইটার সাথে √4 গুণ করে √−4 ইন্ট্রোডিউস করাইতে পারতাম। তারপরে √−1 সাথে যদি আমি √7 গুণ করে দিতাম তো দুইটা রুট একসাথে হয়ে √−7 ইন্ট্রোডিউস করানো যেত। তারা এই জিনিসটা চিন্তা করলো যে √−1কে সংখ্যা জগতে ঢুকাইতে পারলে আমি এই যে সমস্ত সংখ্যাগুলোকে ব্যবহার করতে শিখে যাইতাম এবং সংখ্যাকে আরও বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারতাম। মানে সংখ্যাগুলো কেন শুধু এই দিক দিয়ে থাকবে, এই যে ডানে আর বামে এই বরাবরই সংখ্যাগুলো থাকবে। বাস্তব জগতে যখন আমরা সংখ্যা নিয়ে কাজ করতে চাই এমন এমন জিনিসপত্র আছে তোমার ইলেকট্রিক সার্কিট এবং ভেক্টর ক্যালকুলেশনের জগতে, সব কিছু কি ডানে আর বামে থাকে নাকি? কিছু কিছু জিনিস এই দিকেও যাইতে পারে, 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 এই দিকেও যাইতে পারে। এই জিনিসগুলোর সময় আমার কষ্ট হচ্ছে, এই সংখ্যা ব্যবস্থার বাস্তব সংখ্যাগুলোকে দিয়ে আমার আসলে কষ্ট হয়ে যাচ্ছে। শুধু বাস্তব সংখ্যা দিয়ে আমার কি বলে যত সব ক্যালকুলেশন আছে বিজ্ঞানের উন্নয়নের সাথে সাথে যে সমস্ত টেকনোলজি আর যে জিনিসগুলো আবিষ্কার হচ্ছে সেগুলোর ক্যালকুলেশন করতেও কষ্ট শুরু হয়ে গেল। তখন সায়েন্টিস্টরা চিন্তা করলো আই নামের সাইন আবিষ্কার করব, যেটা দিয়ে সংখ্যারে এই 180 ডিগ্রির মাঝামাঝি কোনো জায়গায় ঘুরিয়ে দেওয়া যাবে। তখন তারা চিন্তা করলো যে আই দিয়ে কি করা যায়। তখন ডিসিশন নিল যে আই হইল এমন একটা সিম্বল যেটা দিয়ে গুণ করলে আমরা এই মাইনাস চিহ্নের মতোই এন্টি ক্লকওয়াইজ ঘুরাবো, কিন্তু 180 ডিগ্রি না, 90 ডিগ্রি ঘুরবো এবার থেকে। তখন তারা আইকে সংজ্ঞায়িত করলো যে আই দিয়ে গুণ করলে আমরা বলবো যে সংখ্যাটা 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরে এইখানে চলে যাবে। দেখো 1-এর সাথে আই গুণ করছে, তার মানে 1 × i কত ডিগ্রি ঘুরছে, দেখো এটা 90 ডিগ্রি ঘুরছে। আবার যদি আইকে আবারও আই দিয়ে গুণ করো তাহলে একই কাজ করবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরে এইখানে চলে আসবে। একটু খেয়াল করে দেখো, এইখানে আসার পর যেটা আসলো সেটা আসলে কি, এন্টি ক্লকওয়াইজ ঘুরে যে সংখ্যাটা পাচ্ছি আমরা সেটা কি, সেটা কিন্তু -1। মানে আমি বলতে চাচ্ছি 1কে একবার আই দিয়ে গুণ করলে সেটা অ্যান্সার আসে আই।
সেটা এই জায়গায় চলে আসে 90 ডিগ্রি ঘুরে। কিন্তু আইকে আবার আই দিয়ে গুণ করলে সেটা কি আসলে আই স্কোয়ার, সেটা কিন্তু টোটাল 90 180 ডিগ্রি ঘুরে এই -1-এর কাছে চলে আসবে, এই সংখ্যাটার উপর পড়ে যাবে। তার মানে সায়েন্টিস্টরা এখান থেকে আই সাইনটা আবিষ্কার করার পরে আই সাইনের মানটা, আই স্কোয়ারের মানটা কত হবে সেটা বের করে ফেলছে। আই স্কোয়ারের মান হলো -1। সো এখন তুমি বুঝতে পারতেছো, যেহেতু এইটা -1-এর উপরে এসে পড়ছে, এটাই আই স্কোয়ার, একই জিনিস, দুটাকে সমান লিখতে পারতেছি আমরা। এখন আই স্কোয়ার যদি -1 হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো, আই স্কোয়ার যেহেতু -1, তো আই ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি √-1। তো আমাদের যে চিহ্নটা আবিষ্কার করলাম আই, সেটার মানটাও পেয়ে গেছি আমরা, আই সিম্বলটার ভ্যালু হলো √-1। তো এখন আমি যে কোনো সংখ্যার পাশে 3i লেখার মানে হলো 3 × √-1 লিখেছি, 4i মানে হলো 4 × √-1 লিখেছি। মজার কথা হইল এই আই দিয়ে গুণ করার মানেটা কি, সংখ্যাটাকে এইখান থেকে 4কে আই দিয়ে গুণ করার মানে হলো সংখ্যাটাকে এইখান থেকে এই জায়গায় নিয়ে যাওয়া, লম্ব বরাবর নিয়ে যাওয়া। এখন যেহেতু আমরা আই আবিষ্কার করে ফেলছি যেটা 90 ডিগ্রি বরাবর সংখ্যাকে ঘুরিয়ে দিতে পারে, তখন আমাদের শুধু এই অক্ষ বরাবর সংখ্যাই থাকলো না, এই অক্ষ বরাবরও আরও ইনফাইনিট অ্যামাউন্ট অফ, মানে এইদিকে -∞, ওই পাশে +∞ পর্যন্ত আমরা আরও অনেকগুলো সংখ্যা পেয়ে গেলাম। এখন আমাদের বাস্তব জীবনে অনেক ক্যালকুলেশন করা এবং ভেক্টর অ্যানালাইসিস, সার্কিট অ্যানালাইসিস, তারপরে ইমেজ প্রসেসিংয়ের বিভিন্ন কিছু জিনিসপত্র, তোমার ছবির অ্যাঙ্গেল বোঝা এবং ওইখানে সংখ্যার ব্যবহারটা আমরা করতে পারবো, কারণ আমরা এখন 2টা 2D প্লেনের সংখ্যা পেয়ে গেছি। যতই একটা প্লেনের সংখ্যা থাকলে আমরা যেভাবে চিন্তা করো, তুমি 1 2 দিয়ে কী করো বলো, 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম বিভিন্ন মানে সংখ্যা ব্যবহার করে তুমি কি করো, নিজের জীবনটাকে সহজ করার চেষ্টা করো, সংখ্যাগুলো আছে বলে তুমি অনেক কিছু প্রকাশ করতে পারো। এখন যেহেতু আরেকটা ডাইমেনশন অন করে ফেলছি, আরেকটা অক্ষ তৈরি করে ফেলছি, তাহলে আরও বেশি নিজের জীবনটাকে সহজ করে ফেলতে পারবো আমরা এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে এই অক্ষটা অ্যাক্টিভ হওয়াতে। এই অক্ষটা বিজ্ঞানীদের অনেক কল্পনার সার্থক অক্ষ, যেটার সাথে বাস্তবতার সাথে কল্পনার কোনো মিল পাচ্ছি না। মানে কি ব্যাপারটা বোঝাচ্ছি দেখো, একটা ভেক্টর যদি আমরা নেই, তোমাদের জানা আছে কিনা আমার খেয়াল নাই, একটা ভেক্টর নিলে ওই ভেক্টরটার লম্ব বরাবর উপাংশ 0 আসে, মানে এটা যদি আর ভেক্টর হয়, আর cos 90 ডিগ্রি করে দেখো, অ্যান্সার আসবে 0। তার মানে হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছি তোমাদের সেটা হলো, আমি যেহেতু বাস্তব অক্ষ এটাকে বলতেছি, বাস্তবে আমরা রিয়েল নাম্বারের অক্ষ বলতেছি, আমরা এটা আবিষ্কার করেছি আগেই, এইটার সাথে এই নাম্বারগুলা কোনো প্রভাবে থাকবে না, 90 ডিগ্রি বরাবর ঘুরে গেছে, তো তাই এটাকে আমরা বলি আমাদের কল্পনার জগৎ, কল্পনা। আরও অনেকগুলো রিজন আছে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো যে ইমাজিনারি নাম্বারকে কেন ইমাজিনারি নাম্বার বলা হয়, এটা হোমওয়ার্ক হিসেবে লিখে রাখো, গুগলে সার্চ করো এবং পড়াশোনা করে আসো যে এই অক্ষটাকে কেন কাল্পনিক অক্ষ বলে, কল্পনাই কেন এটাকে, বাস্তবের সাথে 90 ডিগ্রি বরাবর অক্ষটাকে কাল্পনিক অক্ষ বলার কী কারণ আছে। অন্য কিছু বলতে পারতো, এটাকে এক্স অক্ষ বরাবর নাম্বারকে বাস্তব নাম্বার, ওটা ওয়াই অক্ষ বরাবর নাম্বার বলতে পারতো, সেটা না বলে কেন এটাকে কাল্পনিক বলা হচ্ছে সেটা নিয়ে একটু চিন্তা করবা। আমি কিছু জিনিস তোমাকে অলরেডি বুঝিয়ে দিছি যে বাস্তবের সাথে বাস্তবের জিনিসগুলোর উপাংশ এই বরাবর পাওয়া যায় না, লম্ব বরাবর। তার মানে এই নাম্বারগুলোর ইফেক্ট এই নাম্বারগুলোর উপরে তুমি পাবা না যদি কোনো প্রজেকশন নাও। এখানে থাকা কোনো ভেক্টর, এখানে থাকা কোনো একটা ভেক্টর এর উপাংশ এই দিক বরাবর থাকে না, তাই ওইটাকে বাস্তব বললে ওইটাকে কাল্পনিক বলাটা বেটার হবে। যাই হোক, আর কিছু বলতে চাচ্ছি না, আমরা আই স্কোয়ার কেন -1 সেটা জানতে পারলাম, আর আই সাইন আবিষ্কার করাবো ওটা বুঝতে পারলাম। এখন আর একটু ডিটেলে যাব, এইখানে এটাকে বলা হয় বাস্তব অক্ষ, আর এই বরাবর যেহেতু সব আই আলা নাম্বারগুলো আছে, মানে 4 হইলে এখানে এটা হবে 4i, এটা 5 হইলে এটা হবে 5i, এরকম করে। এটা যদি সামিহা হয় এটা হবে SI, সামিহা আই, সামিহার কাল্পনিক ভার্সন, এটা মানে কাল্পনিক রূপ। ওইটা স্বপ্নে সামিহাকে কেউ যদি দেখো তাহলে SI দেখবা, এস দেখবা না। আচ্ছা, এখন এই অক্ষটাকে, এই অক্ষ বরাবর সমস্ত নাম্বারকে ইমাজিনারি নাম এক্সিস বলা হচ্ছে, এই পুরো অক্ষটাই কাল্পনিক অক্ষ। তো আমরা জানলাম আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। এখান থেকে পরের পেজে চলে যাই।
আই স্কোয়ার যদি -1 হয়, এখন কিছু জিনিসপত্র একটু করতে পারি আমরা। দেখো আই কিউব তাহলে কত হবে? আই কিউব সিম্পলি কি জিনিস? আই কিউব আসলে আই ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার -1 আমরা জানি, তাই আই ইন্টু -1, এটাকে আমরা -i লিখতে পারি। তো আই টু দি পাওয়ার 1 আসলে কি? আই, এটা তো কোনো সন্দেহ নাই। এখন যদি এই তিনটাকে যোগ করি, 1 এবং আই স্কোয়ার, আই কিউব, এরা কি আসে একটু চিন্তা করে দেখো। এইটা ইজ ইকাল টু তো -1, আর এইটা ইজ ইকাল টু হলো -i। এখন এইটার সাথে যদি যোগ করি, এটা আর এটা কাটা যাচ্ছে, আর এই দুটাও একটা আরেকটাকে মোকাবেলা করে দিচ্ছি, আমরা কেটে দিচ্ছি। কাটার পর দেখতেছো তুমি 4টা যোগ করলে 0 আসে। একটা মজার আরেকটা ব্যাপার দেখো, 3 পর্যন্ত গেছি তো, ধরো এটা 0, আই পাওয়ার 0, যদিও ওটা 1 বলা উচিত না, তারপরেও আমরা বলতেছি মনে করো 0, 1, 2, 3 এভাবে যাচ্ছি। এখন 4, 5, 6, 7 যদি যোগ করো, তাও তুমি 0 পাবা। আরও যদি করো 8, 9, 10, 11, এদেরও যোগ করলেও 0 পাবা। মজার কথা হলো এই 3টা জিনিস ফলো করাতেই আমরা বুঝে গেছি সিকোয়েন্স চলে আসছে। 3টা হইলো সিকোয়েন্স বোঝার সবচেয়ে মিনিমাম একটা নাম্বার। 3টা দিয়ে চেক করে ফেলছি 0 আসছে, তার মানে এর পরেরটাও 0ই আসবে। তার মানে তোমরা বুঝতে পারতেছো আই টু দি পাওয়ার 12, 13, 14 এদের যোগ করলে কি আসবে অ্যান্সার? 0ই আসবে। তার মানে তোমাকে আরেকটু ডেপথে যায় যদি বলি, আমরা যদি এরকম একটা সিরিজ নেই, 1 আই স্কোয়ার ডট 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 ডট, এই সিরিজের মধ্যে প্রথম 4টা করে উপাদান যোগ করে দিশা বলো তো কি আসবে? ও দিশা, ঘুমিয়ে গেছো নাকি? জি ভাইয়া, না ভাই 0। হিরো? আচ্ছা, আসবে, হিরো আসবে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে এই প্রথম 4টা করে যোগ করলে 0 আসে, তাইলে এটার এখন ভালো ইমপ্লিকেশন আমরা দেখব। দেখো, প্রথমত 4টা করে যোগ করলে 0 আসে, সেটা দিয়ে আমরা কি কোথায় কাজ দেখতে পারি একটু আমি একটু দেখে নিই তো। আমি এখানে একটু দেখাই তোমাদের একটা অঙ্ক করতে দেই এখান থেকে, এটুকের বাইরে যাব না। এখানে একটু ডার্ক স্ক্রিন করে নেই, তোমরা অ্যাক্টিভ থাইকো, তোমাদের জিজ্ঞেস করবো বিভিন্ন কিছু। দেখো, যদি আমি বলি সামেশন অফ আই টু দি পাওয়ার এন ইজ ইকাল টু হোয়াট, যদি এন এর মান 0 থেকে এন এর মান 119 হয়। প্রথম কথা আমাকে বলো তো, এখানে এন এর মান 0 বসাইলে মানে কি জিনিসটা 1 আসবে, তারপরে 1 বসাইলে আই আসবে, তারপরে 2 বসাইলে আই স্কোয়ার আসবে, এভাবে যাইতে থাকবো। লাস্টেরটা কত? আই টু দি পাওয়ার 119। আমাকে কে বলবা এখানে কে আসো? আমি তো আমার ফোনটা থেকে দেখলে মনে ভালো হয়, তোমাদের নাম দেখা কঠিন। সামিহা আছো? কি ভাইয়া বলেন। তুমি বলো তো যে এইখানে পদ কয়টা আছে, সংখ্যা কয়টা আছে? এখানে 120টা না, 1 থেকে 120, 1 থেকে 119। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, 1 থেকে, এটা কিন্তু 0 থেকে 1, 2 কয়টা সংখ্যা হলো এখানে দেখছো? 3টা। 3টা। তার মানে এইটা একটা বেশি হবে। 2 পর্যন্ত হ্যাঁ, গেছো, তাহলে যেহেতু 3টা হয়েছে, 119 পর্যন্ত গেলে 120টা হবে। তোমার উত্তর সঠিক হয়েছে। কিন্তু আমি যেটা শেখাইতে চাইলাম সেটা হলো ছোট্ট একটা পরিসরের ব্যাপারটাকে বুঝে বড় পরিসরে জিনিসটাকে গেস করা যায়। এটাকে বলা হয় ল অফ সিমিলারিটি পদার্থবিজ্ঞানের ভাষায়। ল অফ সিমিলারিটি মানে হলো ছোট্ট একটা জায়গায় আমি আমার সূত্রটাকে অ্যাপ্লাই করে ওটাকে বড় জায়গায় অ্যাপ্লাই করতে পারবো, সিমিলার স্পেসে আবার ইউজ করতে পারবো। আচ্ছা, এটা দিয়ে অনেক ধরনের প্রবলেম আমরা অ্যাডমিশনে সলভ করি, তোমাদেরও লাগবে এটা, এই কথাটা, এই যেটা বললাম ছোট সিমুলেশন করে দেখতে হয়। এখন যেহেতু 120টা নাম্বার আছে, আমি জানি প্রথম 4টা করে 0 হবে, তাই আমি করব কি 120কে দেব 4 দিয়ে ভাগ। ভাগ কি যায় বাচ্চারা? আমাকে একটু বলো তো। হ্যাঁ তাই তো, হয়ে যায় 30। তার মানে এই জিনিসটার অ্যান্সার কি আসবে? ভাগ শেষ আসবে 0। তার মানে এই যে 30টা করে হালি তৈরি হবে, 30 হালির মান আসবে 0। চিন্তা করে বুঝতে পারতেছো সবাই, না বুঝো না এখনো?
কিন্তু এখানে 30 হালির কাজ কি? 30 হালি মানে হইলো আমরা একটু আগে দেখেছি না, চারটা চারটা করে শূন্য হয়, প্রথম চারটা করে, এই চারটা শূন্য, আবার এই হ্যাঁ। চারটা শূন্য, এভাবে করে আমি 4 দিয়ে ভাগ করাতে বুঝলাম যে 30 জোড়া 30টা হালি আছে, মানে 30টা চারটার সেট আছে যেগুলো জিরো হয়ে যাবে, মানে 30টা জিরো যোগ করলে জিরোই আমার আসবে, জিজ্ঞাসা সেটা কোনো বলতেছি। কাজ আছে? মানে এখানে কোনো কোশ্চেন আসতে পারে পরীক্ষায় এরকম অবজেক্টিভে যে কয়টা সেট আছে এরকম? কয়টা সেট মানে কয়টা শূন্য হবে সেটা আসতে পারে না, কিন্তু ভিতরে গেলে একটু মানে ভালো করে চিন্তা করলে লাগতে পারে, বুঝছো? একটু পরেই বুঝবা কেন আমি এই হালিটা চিন্তা করতে কল্পনা করতে শেখাচ্ছি, আর একটু পরেই বুঝতে পারবা। একটু কঠিন অঙ্ক দিলে বুঝতে পারবা, এটা তো একটু সহজ ছিল, সব তো জিরো হয়ে গেছে, আমাদের কোনো কষ্ট হয় নাই জেনারেলি, আমরা বুঝতে পারছি কি হবে অ্যান্সারটা, অ্যান্সার সবই শূন্য হবে, কারণ 4 দিয়ে ভাগ চলে গেছে। এখন তোমাকে যখন বলা হবে যে এখানে 119 নাই, এখানে তোমার 100 সামথিং, তোমাকে বলা হলো যে 113 আছে, এখন কয়টা সংখ্যা আছে? 114টা সংখ্যা আছে, এখনো কি 4 দ্বারা ভাগ যায়? একটু দেখো তো, যায় না। 4 দ্বারা ভাগ করলে এখানে 28 আছে, হ্যাঁ। আর এখানে 112 আসে, ভাগশেষ থাকে কত? 2। তার মানে এই 28 হালি জিরো হয়ে গেছে, তারপরে দুইটা জিনিস এখনো বাকি আছে যাদের 4 দ্বারা ভাগ যায় নাই। কথাটা ফিল করতে পারতেছো সবাই, নাকি এমন কেউ আছো যে কথাটা বুঝো নাই? প্রথম থেকে 28টা হালি, 28টা চারটা 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 করে 28টা বার শূন্য হয়ে গেছে, বাকি দুইটা আছে যেটা 4 দিয়ে ভাগ যায় না, অবশিষ্ট আছে। তার মানে বাকি যে দুইটা আছে সেই দুইটাই অ্যান্সার হবে, বাকি দুইটা বলতে আসলে 1 আর আই, এটার এই প্রশ্নটার অ্যান্সার হবে 1 প্লাস আই, অঙ্ক শেষ। কারণ প্রত্যেকটা জিনিস রিপিট করে, তো চারটার পরে আবার রিপিট করে, মানে চারটা শূন্য হয়ে গেল, তারপরেরটা কি? 1 প্লাস আই প্লাস আই স্কোয়ার, এভাবে আগাইতে থাকে। তো তুমি বুঝতেই পারতেছো, যদি দুইটা থাকে অ্যান্সার হবে 1 প্লাস আই, এক অবশিষ্ট থাকলে অ্যান্সার হবে 1, 3 অবশিষ্ট থাকলে অ্যান্সার হবে 1 প্লাস আই স্কোয়ার, 4টা অবশিষ্ট থাকলে 4-এর দিয়ে ভাগ করতেছো, 4 কোনোদিন অবশিষ্ট থাকবে? 4 অবশিষ্ট থাকলে তুমি একটা বোকা। আচ্ছা, এইটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের এইটারই একটা সহজ ভার্সন আমি তোমাদের করতে দেই, তোমরা একটু করো, তারপরে একটু কঠিনে যাব। 0 এটাকে আমরা দিলাম মনে করো 337 দিলাম মনে করো। 0 থেকে 337টা পদ যোগ করলে কত আসবে আমাকে একটু বলো তো তোমরা, যেই বলবা সেই ব্যাখ্যা করে দিবা আবার একটু সুন্দর করে। তোমাদের করা হইলে বইলো। 1। ঠিকই বলেছ, কারেক্ট অ্যান্সার, কারণ এখানে সংখ্যা আছে 338টা, যেটা 4 দিয়ে ভাগ করলে, ঠিক বলছো কি? মনে হয় তো না, আচ্ছা দেখি। না, 1 প্লাস আই হবে। 85 সরি 84.5 হয়। 1 প্লাস আই 84.5, হবে। ভাইয়া 84.5। 336, তাই না? তো এটাও তো 1 প্লাস আই হচ্ছে, শুধু হ্যাঁ 1 হবে বলছি না, তো 1 প্লাস আই। শুধু 1 হবে না, ভুল বলেছ। ওকে, তাইলে আমি এখন একটু কঠিন দেই, হ্যাঁ একটু কঠিন দিচ্ছি এখন, এখন দেখো তো পারো কিনা। এন এর মান 2, এখান থেকে 575 আই টু দি পাওয়ার এন, এটার মান কত হবে? এই সবগুলা সামেশন চিহ্ন, এটা বুঝছো? সামিহা আছো না? এটা হলো সামেশন চিহ্ন। জি ভাই বুঝছি। সামেশন চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, আমি যোগ করতেছি। বলো তো তোমরা এটার অ্যান্সার কি হবে?
কেউ কি বের করতে পেরেছো কিছু? ওয়ান প্লাস আই কিভাবে করলা বলো? 1 + i কিনা আমার জানা নাই, তুমি তো আমাকে বলো তো কিভাবে করা যায়। আপনি আপনি করে দেখেন তারপর। আমি কেন বলবো? আমি আমার মতো বুঝে করছি। ওর বাবা, তুমি তোমার মতো কি 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 বুঝে করছো সেটা একটু বলতে হবে তো আমাকে। সেইটা ভুলই তো হইতে পারে, সেজন্যই তো। আপনি করেন। ভুল হইতে পারে, ভুলকে ভয় পাও নাকি তুমি? ভুলকে তো সবাই ভয় পায় বলে। আপনি করে দেখেন। ভুলকে ভয় পাইলেই তো শিখার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। দেখো আমি কি করতেছি, জিনিসটাকে যেটা পারি আমি ওই কাজে পরিণত করতেছি। এই জিনিসটা তো এখানে নাই, আছে হইলো আমার i⁻² থেকে আছে, এই পর্যন্ত এইখান থেকে আছে। আমি দুইটা এক্সট্রা লিখে রাখছি সামনে, কারণ আমি তো 1 থেকে পারি, 2 থেকে তো পারি না। আমি 1 লিখে আমার নিজের মামা বাড়ি বানিয়ে নিছি সব কিছুরে, ঠিক আছে? তো এখন মামা বাড়িতে সবই সহজ, তো আমি এটার ক্যালকুলেশনটা করতে পারবো এখন। আগেই বলে দিচ্ছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, জিগিয়েছে, সো তোমাদের যে কোনো সময় নেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যেতে পারে, অপ্রস্তুত থেকো না কেউ। আচ্ছা দেখো, এইটা আছে এইখানে, এই জিনিসটার মানে হলো এইটুকু, কিন্তু আমার সামনে 1 + i দিলে আমার অঙ্ক করতে সুবিধা হয়। আমি আকাশ থেকে 1 + i এনে বসাই দিছি, আর এদেরকে আবার বিয়োগও করে দিছি, তাইলে আবার চলে গেল, বাতাসে মিলিয়ে গেল, আকাশ থেকে আনলাম বাতাসে মিলিয়ে দিলাম। এখন তুমি চিন্তা করে দেখো, এইখানে সংখ্যা আছে কয়টা সেটা বুঝতে হবে কিন্তু, নাহলে কিন্তু আমরা হালিতে যাইতে পারবো না, 4 দিয়ে ভাগ করার কথা চিন্তা করতে পারবো না। 1 থেকে 2 পর্যন্ত এখানে 3টা সংখ্যা আছে, 1 থেকে 556 পর্যন্ত, মানে কি বলে 75 পর্যন্ত 76টা সংখ্যা আছে। তো আমরা সিম্পলি বলে ফেলতে পারতেছি এইখানে 576টা সংখ্যা আছে, এটাকে 4 দিয়ে ভাগ করি, কত আসে? 144। 4 দিয়ে ভাগ চলে যায়, মজার কথা হলো ভাগ চলে গেছে না, তার মানে তো এটা 576 দিয়ে ভাগ যায়, এই পুরো জিনিসটাই তাহলে 0। আমার শুধু -1 আর -i হলো অ্যান্সার। কে যেন 1 + i বলছিলা, তার অ্যান্সারটা 180 ডিগ্রি ভুল হয়েছে, কারণ আমরা মাইনাস চিহ্নের ইউজ জানি এখন। মাইনাস চিহ্ন মানে হলো কোনো কিছুকে 180 ডিগ্রি এন্টিক্লকওয়াইজ ঘুরিয়ে দেয়, তার মানে 180 গুণ ভুল হয়েছে রেডিয়ান ভিত্তিতে যদি কথা বলি। যার অ্যান্সার 1 + i আসছিল, এটা -1 - i আসবে। জি ভাইয়া বুঝছি। তাইলে আমরা এটা এই ধরনের অঙ্ক শিখে গেলাম। এটা কিন্তু সাস্টে বিভিন্ন সময় প্রশ্ন আসে, বা বইতে যখন অবজেক্টিভ ছিল তখন এই প্রশ্নগুলো আসতো। এই জিনিসগুলো একটু ট্রিকি, তুমি যা জানো সেটা থেকে একটু সরে গিয়ে একটু চিন্তা করতে হচ্ছে। এখন চলো, এর পাওয়ার অনেক কিছু থাকলে আমরা কি করতে পারি। i² তো -1 জানি, i³ আসলে -i এটা জানি। এটা দিয়ে আমরা i⁻, যদি কোনো কিছু জোর থাকে, দেখো i⁻3 to 4 আছে, সেটার মান কত হবে? 2 দিয়ে ভাগ করি, i² নিয়ে যাই, তাহলে 162 থাকে, i² মানে -1, আর আমরা 162 একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যক বার -1কে গুণ করলে অ্যান্সার আসবে 1। আর 326 যদি হয়, এটা খেয়াল করো, এটা ছিল 24, 326 যখন হচ্ছে তখন কিন্তু আমরা 2 দিয়ে ভাগ করার পরে অ্যান্সার আসে 163। 163 একটা বেজোড় সংখ্যা, মানে অবিবাহিত সংখ্যা, অড নাম্বার। এই বেচারা কিন্তু -1কে যদি 3 বার গুণ করো তাহলে কিন্তু -1 ফিরে আসে আবার, তাই এটার অ্যান্সার 1 হইলেও এটার অ্যান্সার -1 হবে। দুইটাই কিন্তু দেখো 4 আছে 6 আছে, মানে দুইটাই জোড় পাওয়ার ছিল, কিন্তু আমার দেখতে হবে 2 দিয়ে ভাগ করার পর জোড় থাকে না বেজোড় থাকে, সেটা বুঝে আমার কাজ করতে হবে। এখন দেখো, যদি 325-এর মতো সংখ্যাটাকে নেই, তখন কিন্তু দেখো 2 দিয়ে ভাগই যাবে না। যখন 2 দিয়ে ভাগ যাবে না, তখন একটা আইকে ছেড়ে দিবা, বাইরে রাখবা, তারপরে ওইটা নিয়ে চিন্তা করবা, বাকিটা নিয়ে চিন্তা করলে তুমি দেখো এটা আসতেছে জোড় সংখ্যা, বিবাহিত সংখ্যা, এটাকে গুণ করলে আসতেছে 1, অ্যান্সার i। আবার যখন এটাই আসতেছো, তখন 2 দিয়ে ভাগ করার প্রথমে চেষ্টা করলা 327কে, 2 দিয়ে ভাগ গেল না, তখন তুমি একটা ছেড়ে দিয়ে 2 দিয়ে ভাগ করার চেষ্টা করো, দেখবা 163 অ্যান্সার আসবে। 63 একটা অবিবাহিত সংখ্যা, তার মানে
-1কে 163 বার গুণ করলে কিন্তু অবশ্যই -1ই ফিরে আসবে, কারণ এটা অড নাম্বার। সো এটা আসলে -i আসতেছে, তার মানে 4টা অ্যান্সার সম্ভব হইতে পারে। i এর পাওয়ার যা খুশি তাই হোক। আমি তোমাদের এই পুরো জিনিসটার একটা সামারি করে দিচ্ছি। i এর পাওয়ার n = হইতে পারে 1 -1 i -i। 2 দিয়ে ভাগ গেলে nটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করতে পারো তখন এই দুইটা কেস হইতে পারে, হয় 1 না হয় -1। ভাগ করার পরে তুমি যে জিনিসটা আসছে সেটা যদি হয় ইভেন তাইলে হবে 1, আর যদি হয় অড তাইলে হবে -1। তার মানে এটার আগে ই লিখতেছি, এটার আগে ও লিখতেছি। এরপরে যেটা করব আমি সেটা হলো, যদি 2 দিয়ে ভাগ না যায় তাইলে কি করব? তাইলে হইতে পারে অ্যান্সারটা i অথবা -i। i কখন হবে? তুমি একটা i-কে সরিয়ে দিয়ে যে পাওয়ারটা পাবা সেইটাকে যখন তুমি ভাগ করবা 2 দিয়ে, তখন যদি সংখ্যাটা, অবশ্যই ভাগ যাবে, একটা সরিয়ে দেওয়া মাত্র 2 দিয়ে ভাগ যাবে, তখন যদি সংখ্যাটা ইভেন হয় তখন এটা অ্যান্সার আসবে, আর অড হইলে ওইটা অ্যান্সার আসবে। পুরো জিনিসটার অ্যালগরিদম, এটাকে বলে অ্যালগরিদম। আমি যেটা এখন দেখাইলাম তোমাকে কি কি করতে হবে, তোমার ব্রেন কিভাবে চিন্তা করবে সেটাকে আমি ম্যাপ করে দিলাম। আইসিটির ভাষায় এটাকে অ্যালগরিদম বলে, তাই না? স্টেপ বাই স্টেপ কোনো কাজকে ভাগ করে বোঝা, নিউরাল পাথওয়েতে। আচ্ছা বাচ্চারা, তোমরা এইটুকুর মধ্যে কি বুঝো নাই আমাকে বলবা? কেউ একজন আছো যে ভাইয়া কিছুই তো বুঝি নাই, কি করলেন এগুলা? সবই মাথার আশপাশ দিয়ে অথবা নিচ দিয়ে চলে গেছে, এরকম কেউ আছো? আচ্ছা, আমরা সামনের দিকে যাওয়ার আগে কোনো একটা ছেলের নাম মুখস্থ করে নিই এখান থেকে, তোমাদের এখান থেকে, তারা ডাকতে পারি, আমার মনে থাকতেছে না। এখানে মুজাহিদ আছো, মুজাহিদ বুঝতে পারছো? সুপ্ত বুঝতে পারছো ভাই? জি ভাইয়া পারছি। ওকে। কমপ্লেক্স নাম্বার, ওকে সুপ্ত, থ্যাংক ইউ বলার জন্য, তোমাদের কথা বলার জন্য নাই, ধন্যবাদ। ভাইয়া কমপ্লেক্স নাম্বারের এম কই? হ্যাঁ সেটাই তো আমিও দেখতেছি, আমি তাকেই রয়েছে এটার দিকে, কি ব্যাপার হয়েছে, ঝামেলাটা কোথায়? কমপ্লেক্স নাম্বারের এম মিসিং পড়ে গেছিল না? আচ্ছা, এম চলে আসছে। এই এত বড় ফাইল নাকি, এটা সেভ করতে টাইম লাগতেছে, খাইছে, কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার এখন ঠিক আছে। ওকে, কমপ্লেক্স নাম্বারকে জেনারেলি আমরা জেড দিয়ে প্রকাশ করি। এই এ প্লাস বিআই আকারে নাম্বারগুলোকে কমপ্লেক্স নাম্বার বলা হচ্ছে। তোমরা আগেই জানো যে কোনো একটা নাম্বারের পাশে আই দিলে সেটা কমপ্লেক্স জোনে, অর্থাৎ কাল্পনিক সংখ্যার অক্ষে চলে যায় 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরে। আর নর্মালি একটা সংখ্যা লিখে রাখলে সেটা তো আমার বাস্তব অক্ষের মধ্যেই থাকে। এই বাস্তব অক্ষ থেকে যে কোনো একটা সংখ্যা আর কাল্পনিক অক্ষ থেকে একটা সংখ্যা, দুইটাকে যোগ করে তৈরি হয় কমপ্লেক্স নাম্বার। এখন তোমাদের একটা কথা বলে দেই, এই রিয়াল মানটা সবসময় যে থাকতে হবে এরকম কিছু না। তার মানে রিয়াল মান এর মান 0 হইলো, বিআই হইলো, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারই বলবো। আবার সবসময় যে কাল্পনিক মানটা থাকতে হবে তাও না, একটা 0 হইলো, এ হইলো, এটাকে আমরা কমপ্লেক্স নাম্বারও বলতে পারি। তার মানে শুধু বাস্তব সংখ্যা, শুধু কাল্পনিক সংখ্যা, এরাও জটিল সংখ্যা, আর এদের যোগ করলেও কমপ্লেক্স নাম্বারই হবে, জটিল সংখ্যাই হবে। এখন তাহলে আমাকে বলো তো, জটিল সংখ্যার সেট বড় নাকি বাস্তব সংখ্যার সেট বড়? মুজাহিদ। জি ভাইয়া। বাস্তব সংখ্যার সেট বড় নাকি জটিল সংখ্যার সেট বড়? প্রশ্নটার অ্যান্সার কি? বাস্তব সংখ্যা। জটিল সংখ্যা না? সঠিক বলেছ দ্বিতীয় জন, জটিল সংখ্যার সেট সবথেকে বড়। কারণ জটিল সংখ্যা, একটু আগে আমি দেখালাম, জটিল সংখ্যা ইজিক্যাল টু বাস্তব সংখ্যা সব সংখ্যা প্লাস ইমাজিনারি সংখ্যা। তার মানে এটা অবশ্যই বড় এটার থেকে।
আর তুমি তো বুঝতেই পারতেছো 5 ইজ ইকুয়াল টু যদি 2 + 3 হয় 2 আর 3 দুইটা থেকে 5 বড় হবে, এতে তো কোনো সন্দেহ নাই। জটিল সংখ্যার ভেতর পুরো বাস্তব সংখ্যার জগৎ আছে প্লাস কাল্পনিক সংখ্যার জগৎও আছে। তার মানে জটিল সংখ্যা কাল্পনিক সংখ্যার থেকেও বড়, রিয়াল নাম্বার থেকেও বড়, রিয়াল নাম্বারগুলোর থেকে। আর জটিল পুরো মানে সংখ্যা জগতে সবচেয়ে বড় বলতে পারো কমপ্লেক্স নাম্বার, যেটার মধ্যে দুইটা অংশই আছে। তোমাদের লেভেলে 2 ডাইমেনশনাল নাম্বারের ক্ষেত্রে এই কথাটা সত্য। যদি আমরা নাম্বারকে মাল্টি ডাইমেনশনে নিয়ে যাই, এটা কিন্তু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবরই নাম্বার প্লট করেছ। এর মধ্যে তুমি যে কোনো একটা সংখ্যা, যদি এটা এ হয় আর এটা বিআই হয়, এই দুটাকে যোগ করলে তুমি এরকম একটা ভেক্টর পাবা, এখানে একটা পয়েন্ট পাবা। এই পয়েন্টটা হলো ওই জোট কমপ্লেক্স নাম্বারটা জেডটা। এখন যে কথাটা আমি তোমাদের বলতে চাচ্ছি সেটা হলো এই জেড দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি, এইখানে থাকা, এইখানে থাকা, এইখানে থাকা, এইখানে থাকা সমস্ত পয়েন্টকে কিন্তু বোঝানো যাবে। তার মানে এই 2D প্লেনের মধ্যে থাকা কোটি 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 সমস্ত নাম্বারই জটিল সংখ্যা। কিন্তু যদি আমরা মাল্টি ডাইমেনশনাল নাম্বার চিন্তা করি, যদিও তোমাদের সিলেবাসে না এটা, আমরা চিন্তা করতে চাচ্ছি না, তারপরে একটু চাচ্ছি, এরকম স্পেসে যদি চলে যাই তখন কিন্তু আরও বড়, যে একটা কিউবের ভিতরে যত নাম্বার আছে তত নাম্বার চিন্তা করতে হবে, সেইটা আমাদের এই সাধারণ জটিল সংখ্যা থেকেও বড় হবে নাম্বারের সেটটা, ওই সেটটা যেটার মধ্যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, আরেকটা মনে করো সি সামথিং একটা কিছু, আই হ্যাড জে হ্যাড, এরকম কিছু একটা আছে কম্পোনেন্ট, ওইটা আরও বড় হবে। তো ওইগুলা তোমাদের এখন লাগবে না। 2 ডাইমেনশনাল নাম্বারের মধ্যে কমপ্লেক্স নাম্বার সবচেয়ে বড়। এখন দেখো কমপ্লেক্স নাম্বারের যোগ, দেখো যোগ কিভাবে করে। কমপ্লেক্স নাম্বারের যোগ হলো যেই লাউ সেই কদু যোগ করে। মানে কি, লাউ লাউ আর কদু কদু যোগ করবা, গরু ছাগল একসাথে যোগ করে দিবা না। এখানে দেখো জটিল সংখ্যাগুলোর মধ্যে বাস্তব অংশটা এ আর সি, আর এইটা হলো বি আর ডি। বি আর ডিকে আলাদা আলাদা যোগ করতে হবে, আর এ আর সিকে আলাদা যোগ করতে হবে। যেমন এক্সাম্পল দেখো, 2 আর 3i হইলে 1 + 5 হইলে 2 আর 1 হলো বাস্তব অংশ জটিল সংখ্যাটার, এই সংখ্যাটার বাস্তব অংশ যোগ করে দিবা, কাল্পনিক অংশ যোগ করে দিবা। কল্পনাকে বাস্তবের সাথে মিলায়া খিচুড়ি পাকিয়ে ফেলো না। আচ্ছা, বিয়োগ করার সিস্টেমও একই, বাস্তব থেকে বাস্তব বিয়োগ, কাল্পনিক থেকে কাল্পনিক বিয়োগ। এই যে এক্সাম্পল নিচে দেখতে পাচ্ছ, যোগ বিয়োগ শেখানো তো বিপজ্জনক ইন্টারে বাচ্চাদের। আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ কমপ্লেক্স নাম্বার মানে গুণ কিভাবে করবা, খুন বলি নাই কিন্তু গুণ বলছি। হ্যাঁ, গুণ কিভাবে করবা, গুণ করার সিস্টেম হলো তুমি এটা দিয়ে সবটিকে গুণ করতে পারো আর এটা দিয়ে সবগুলোকে গুণ করতে পারো, প্রসেস একই, কিন্তু এটা করলে এই অ্যান্সারটা আসবে। কেন আসবে সেটা একটু করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এ দিয়া প্রথমে এগুলাকে পুরোটারে গুণ করি, তার মানে এ সি প্লাস এ ডি আই আসবে, প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা দিলাম। এবার বি দিয়ে গুণ করতেছি, বিআই দিয়ে গুণ করতেছি, বিআই বেআই না, বেআই কাকে বলে সম্পর্কের দিক থেকে, কেউ কি বলতে পারো? দেখো এই দুইটা সংখ্যার মধ্যে আই আছে, এই দুইটা সংখ্যাকে আই কমন নিলাম, তাহলে এ ডি প্লাস বিসি থাকলো। আর এখানে আই স্কোয়ারকে কি বলে, আই স্কোয়ার হলো -1, তার মানে এটাও একটা বাস্তব সংখ্যা, বাস্তব অংশ, এটাও বাস্তব অংশ। দুইটাকে একসাথে নিয়ে আসো, এসি মাইনাস বিডি একসাথে চলে আসলো, আর এইটুকু অংশকে আলাদা লিখলাম, এডি প্লাস বিসি আই। এই যে এইটাই অ্যান্সার আসলো, এই যে দেখছো, এই কারণে এটা লেখা রাখা হয়েছে। যদি কেউ শর্টকাটে মুখস্থই করে ফেলতে চাও গুণ না করে, তাহলে এইভাবে করে ফেলতে পারো। এই যে এক্সাম্পল নিচে আছে। ডিভিশন, জটিল সংখ্যার ভাগ কিভাবে করে, ভাগ হয়ে তো এনে বসে রয়েছে, এটা কিছুই করতে পারতেছো না, নড়াইতে পারতেছো না। ভাগ করার সিস্টেম হলো কনজুগেট বা অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা, হরের অনুবন্ধী দিয়ে। এই যে নিচে যা থাকবে সেটার বিপরীত চিহ্ন নিবা। কমপ্লেক্স নাম্বারের মধ্যে অনুবন্ধী বলতে জেনারেলি কি বোঝায় তোমার কথাটা বুঝিয়ে দেই। 3 + 2i একটা জটিল সংখ্যা, এটার অনুবন্ধী মানে হলো 3 - 2i। একই রকমভাবে 5i + 1 এটার অনুবন্ধী কত হবে, আমাকে মিম বলো তো, মিম আছো? ওই মিম ভাইয়া -5i + 1। গুড, ভেরি গুড, মিম ঠিক বলেছে। কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ পরীক্ষা হলে দ্রুত করতে চায় 5i - 1 লিখে ফেলবা। মাইনাস চিহ্নটা আসবে হলো আই যে সংখ্যাটা আছে সেটার সামনে, বা চেঞ্জটা আসবে হলো এটার মধ্যে, এইখানে
এইখানে। এটা হলো কনজুগেট নেওয়ার জেনারেল রুল। এর রুলের ব্যতিক্রম হইতে পারে, সেটা অন্য কেসে হবে, ওগুলো আমরা পরে দেখবো অঙ্ক করতে যায়। আচ্ছা, সো ভাগ করার সাধারণ নিয়ম হলো এটার বিপরীত চিহ্নটা নিয়ে উপরে নিচে গুণ করে দিছি। একই জিনিস নিয়ে উপরে নিচে গুণ করে দিলে এটা কাটাকাটি চলে যায়, মানে কোনো সমস্যা হয় না। এখন এটা দেখো, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেছে। স্কোয়ার আই স্কোয়ার আসলে মাইনাসটাকে ভ্যানিশ করে দিছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে। আর উপরের এই গুণটা করলে এরকম অ্যান্সার আসবে। এই গুণটা কোথায় দেখছো? একটু আগে এইখানে দেখছো, এই পদ্ধতিতে এই গুণটাকে লেখা হয়েছে, তো এটাকে দেখে চমকে যাওয়ার কোনো কারণ নেই। এখন দেখো এই ভাগটা করে দেখানো হয়েছে এই সিস্টেমের মধ্যে। এটার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করলে অ্যান্সারটা এরকম আসবে। আমি শর্টকাটে করে রাখছি, তোমরা বাসায় প্র্যাকটিস করো, এই জিনিসটা লিখে নাও। আর এই উপরেরটুকুতে স্ক্রিনশট নিয়ে রাখছো, দেখে তোমরা ট্রাই করো। আর চ্যাপ্টার শেষ হয়ে গেলে স্লাইডই তোমাদের দিয়ে দেবো। একটা গ্রাফের মধ্যে যদি এক্স অক্ষ বরাবর বাস্তব সংখ্যাগুলো আর ওয়াই অক্ষ বরাবর ইমাজিনারি নাম্বারগুলোকে প্লট করে তুমি সমস্ত বিন্দুকে এখানে আঁকার চেষ্টা করো, তাহলে এই গ্রাফটার নাম, একটা বিশেষ নাম আছে, সেটার নাম হলো আর্গন ডায়াগ্রাম বা আর্গন চিত্র। এই আর্গন চিত্রের মধ্যে এই দিক বরাবর বাস্তব অক্ষ থাকে, এই দিক বরাবর কাল্পনিক অক্ষ ইমাজিনারি অ্যাক্সিস থাকে। আর এই জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে জটিল সংখ্যাগুলো থাকে। এই যে একটা জটিল সংখ্যা a প্লাস bi, এই যে একটা জটিল সংখ্যা প্রথম মানে কোয়াড্রেন্টে, এটা দ্বিতীয় সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে যে কোনো জায়গায় জটিল সংখ্যা থাকতে পারে। প্রথম কোয়াড্রেন্টের নাম্বারগুলো কীরকম হবে? 3 + 2i এরকম হবে, 3 + 2i এরকম হবে, দুইটাই প্লাস। এই কোয়াড্রেন্টে আসতে হলে একটা মাইনাস আসতে হবে, বাস্তব অক্ষ বরাবরটা মাইনাস, কাল্পনিকটা উপরের দিকে, তার মানে এটা প্লাসই আছে। আর এই অক্ষ বরাবর এই দিকে আসতে হবে, আবার নিচে আসতে হবে, মানে এইটাও মাইনাস ওইটাও মাইনাস, -2 -3 এরকম একটা সংখ্যা হবে। এইখানে হলে কি হবে আমাকে কেউ একজন বলো তো, সুপ্ত বলো তো, এইখানে একটা সংখ্যা যদি আমরা বলতে চাই কীরকম হবে সেটা? যে কোনো একটা সংখ্যা বলো। তোমাকে একটা মানে সোজা করে দিই, একটা এই যে 3 আছে আর এখানে 2 আছে, 3 - 2i, গুড, ভেরি গুড। এটার বাস্তব অংশটুকু হবে 3 আর কাল্পনিক অংশটা হবে টুকু হবে 2i, 2, এই যে এইটুকু। আচ্ছা বাচ্চারা, আর এখানে পড়াতে চাচ্ছি না, নেক্সট ক্লাসে আবার কথা হবে।